হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 5 নম্বর সেট আছে, বেলদা গঙ্গাধর একাডেমি আর বনগা হাই স্কুল এইচএস এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে না দেখলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই নিজের নাম এবং স্কুলের নাম কমেন্টে জানাবে। তো এখানে আছে এক দাগে 840 গ্রাম এর 30% সমান কত গ্রাম? 840 গ্রাম এর 30% সমান বের করতে হবে 840, তাকে 30/100 দিয়ে গুণ করতে হবে। তো একটা করে শূন্য, দুটো শূন্য উপরে দুটো শূন্য নিচে কাটলাম, তাহলে 3 এবং 84 গুণ করতে হবে। 3 4 12 2 হাতে 1, 3 8 24 আর 1 25, তাহলে এটা হলো 252 টাকা। এরপরে 2, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা, তো 0.1 অংশের দাম কত? তাহলে এটা ঐকিক নিয়মে করা যাবে যে 0.75 অংশ চালের দাম 1800 টাকা, 0.75 অংশ চালের দাম সমান 1800 টাকা। তারপরে 1 অংশ চালের দাম সেটা হবে 1800/0.75 টাকা, এবং 0.1 অংশ চালের দাম সমান 1800 ইন্টু 0.1/0.75 টাকা। তাহলে এখানে 1800 ইন্টু 1 এখানে 75। এখন দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে একটা 10 নিচে দিলাম, আর নিচে দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে একের পিঠে একটা, এই একের পিঠে দুটো শূন্য দিলাম। তো এটা কাটাকুটি করলে এখানে হলো 10, আর 5 দিয়ে যদি কাটাকুটি করি, এখানে 5 দুগুণ 10, 5 15 75। তো 3 দিয়ে কাটাকুটি করতে পারি, 3 এবং 3 6 18, অর্থাৎ 600। এখানে 3 দিয়ে কাটলে 3 5 15, এবার 5 দিয়ে 600কে কাটছি, 60, 5 12 60, তারপরে 0, অর্থাৎ 120। তো এখানে আছে 120 আর 2, তাহলে সমান 120 আর 2 গুণ করলে 240 টাকা। তাহলে 0.1 অংশ চালের দাম 240 টাকা। পরে আছে এক্স 8x এবং 1/2 ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান নির্ণয় করো। 1/3, 8, x, 1/2 ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতে আছে, তাহলে অতএব 8/x সমান x/1/2। এখন বজ্র গুণ করলে পাই x, আর x গুণ করলে x² সমান 8 এবং 1/2 গুণ করতে হবে, তাহলে 8 ইন্টু 1/2 এভাবে রাখলাম, এটা 4 দুগুণ 8, তাহলে সমান 4 পেলাম। x² সমান 4 পেলাম, তো x সমান ± √4 = ±2, তাহলে x এর মান হবে ±2। এরপরে 1/4, এখানে দেখো 1/4 আছে কোনো অনুপাতের পূর্বপদ ইজ লেস দেন উত্তরপদ, অর্থাৎ উত্তরপদটি বড় আর পূর্বপদটি ছোট হলে অনুপাতটি, তাহলে প্রথমটা ছোট হলে আমরা জানি লঘু অনুপাত হয়, তাহলে এটা হবে বি, লঘু অনুপাত। এরপরে 1/5 আছে, দেখো 3^0 + 2^0 × 5² এর মান কত? 3^0 ইন্টু 3^0 + 2^0 ইন্টু 5² এর মান বের করতে হবে। তো আমরা জানি যে সূত্র a⁴ = 1, তাহলে এটা 1 হবে, এটা 1 হবে, 1 + 1
ইন্টু 5 স্কোয়ার মানে 5 5 25 সমান 1 আর 1 2 ইন্টু 25, তাহলে এটা হলো 50। তারপর 1 এর 6, 1 এর 6তে আছে 8x ভাজক x টু দি পাওয়ার 5 সমান কত? 8x ভাজক x টু দি পাওয়ার 5, এটা সমান 8x বাই x টু দি পাওয়ার 5। তো 8x x টু দি পাওয়ার 5 কে লিখতে পারি x টু দি পাওয়ার 4 ইন্টু x কেটে দিলাম সমান 8 বাই x টু দি পাওয়ার 4। আর এটাকে এভাবে না লিখে আমরা 8x টু দি পাওয়ার -4 এভাবেও লিখতে পারি। পরে আছে একটি সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত হবে? মান বিভিন্ন অপশান দেওয়া আছে, সেই অপশান থেকে বলতে হবে। তো এখানে ছবিটা যদি আঁকি তাহলে আরও পরিষ্কার বোঝা যাবে। মনে করলাম একটা সরলরেখা, এখানে একটা লম্ব টানা হলো, তো এটা 90 ডিগ্রি কোণ, এদিকে 90 ডিগ্রি কোণ। এখন এই কোণের সমদ্বিখণ্ডক টানতে হবে আর এই কোণের সমদ্বিখণ্ডক টানতে হবে। এই দুটো সমদ্বিখণ্ডক টেনেছি। এবি হলো সরলরেখা, ওপি হলো লম্ব, এটা এক্স ও এক্স এই কোণের সমদ্বিখণ্ডক আর ও ওয়াই এই দিকের কোণের সমদ্বিখণ্ডক। এখন এদের মধ্যবর্তী কোণ অর্থাৎ এই কোণটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো যে এই পুরো কোণটা এটা POX, এই পুরো কোণটা এই সাইডের কোণ আর এই সাইডের কোণের যোগফল, এই সাইডের কোণের নাম POX। তাহলে কোণ POX প্লাস কোণ এই সাইডের কোণটার নাম POY সমান, তাহলে POX কোণটা এই কোণটা এই টোটাল কোণের হাফ, কারণ এটা সমদ্বিখণ্ডক ছিল, তাহলে এটা সমান হাফ ইন্টু 90 ডিগ্রি প্লাস POY কোণটা অর্থাৎ এই কোণটা এই টোটালটার হাফ অর্থাৎ 90 ডিগ্রি হাফ, তাহলে হাফ ইন্টু 90 ডিগ্রি, তাহলে হাফ হাফ কমন নিলাম, তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান হাফ ইন্টু 90 90 180 ডিগ্রি, দুই দিয়ে কাটাকুটি করলে 90 পাই সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান, অতএব কোণ এক্স ও ওয়াই সমান 90 ডিগ্রি। এরপরে 8 এর দাগে আছে, দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তাহলে এখানে যদি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা হয়, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ABC, এই বাহু আর এই বাহু পরপর সমান। তো এই দুটো বাহু সমান অর্থাৎ এই কোণ আর এই কোণ পরপর সমান হবে, আর এটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটোর মান আমরা জানার চেষ্টা করছি। তাহলে এই কোণে এই ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করলাম। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে আর থাকে 90 ডিগ্রি। এই দুটো কোণ পরপর সমান, তাহলে 90 ডিগ্রিকে সমান দুভাগে ভাগ করে দিই। এখানে হবে 45 ডিগ্রি আর এখানে হবে 45 ডিগ্রি। তাহলে এই হলো, এখন আমি লিখব সমকোণ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান 45 ডিগ্রি ইজ টু 90 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি ভাগ করলে 1 ইজ টু 2 ইজ টু 1। ও 1 এর 9 নেই, এবার 2 এর 1 আছে। তো এখানে 2 এর 1 আছে 5050, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এর সাথে যোগ করার কথা বলা আছে। তাহলে সেই পূর্ণবর্গ সংখ্যাটি নিশ্চয়ই এর চেয়ে বেশি, এর চেয়ে বড়। তাহলে কি করব, একে প্রথম বর্গমূল করে দেখব যে পূর্ণ সংখ্যা কত পাচ্ছি। তাহলে সেই পূর্ণ সংখ্যার 1 বাড়িয়ে তার বর্গ করে দেবো, তাহলে পূর্ণ বর্গ সংখ্যাটা পাবো। তাহলে 50 এর বর্গমূল করে পাই
5050 দুটো করে সংখ্যা নিলে এখানে থাকে 50, 7 7 49, 1 5 0 নামালাম, 1 দিয়ে দেব, 7 ডবল 14, 1 দিয়ে দিলাম, তাহলে এখানে 1 দিলাম, 1 দিয়ে 141কে গুণ করলে 141 হয়, তাহলে 71 পেলাম। তাহলে 71 ইন্টু 71 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আর এই সংখ্যাটা এর চেয়ে ছোট, 50 চেয়ে ছোট। আর যদি আমরা 1 বাড়িয়ে 72 ইন্টু 72 করি, এটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা এই 50 চেয়ে বড়, তাহলে আমাদের এই সংখ্যাটা বের করার দরকার। তাহলে 72 ইন্টু 72 সমান, তাহলে 72 এখানে গুণ করতে হবে, 7 দুগুণে 14, না 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, 50 আর 1 50, তাহলে 4 8 1 5, তো 72 গুণ করে পেলাম 5 1 8 4, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। তো 5 1 8 4 এই সংখ্যাটা 5050 চেয়ে কত বেশি সেটা দেখে নিই। 5050 আর এটা ছিল 5 1 8 4, বিয়োগ করে পেলাম 4, বিয়োগ করে পেলাম 3, বিয়োগ করে পেলাম 1, তো এটা হচ্ছে 134, তাহলে অতএব এই 134 যোগ করতে হবে, তবে পূর্ণ সংখ্যা পাবো। 134 যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো। তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, তার বা দেওয়া আছে, তার মানে হলো একটা চেয়ারের দামও 600 টাকা, আবার 3টি ছাতার দামও 600 টাকা। 4টি ছাতা ও 2টি চেয়ারের একত্রের দাম কত? তো এখানে একটি চেয়ারের দাম 600 টাকা দেওয়া আছে, সুতরাং একটি চেয়ারের দাম 600 টাকা, তাহলে 2টি চেয়ারের দাম এখান থেকে পেয়ে যাব। তাহলে প্রথম লিখব কি, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম সমান 600 টাকা। তার অর্থ হলো অতএব 3টি ছাতার দাম সমান 600 টাকা ও একটি চেয়ারের দাম সমান 600 টাকা। আচ্ছা, এরপরে 4টি ছাতা ও 2টি চেয়ারের দাম জানতে হবে। তাহলে একটি ছাতার দাম 600 টাকা, 4টি ছাতার দাম, না একটি চেয়ারের দাম হলো, এখানে লেখা আছে 4টি ছাতার দাম, তাহলে 3টি ছাতার দাম 600 টাকা, 3টি ছাতার দাম সমান 600 টাকা। তাহলে একটি ছাতার দাম হবে 600, তাকে 3 দিয়ে ভাগ, অর্থাৎ 200 টাকা, আর 4টি ছাতার দাম 600 ইন্টু 4 বাই 3 টাকা, তাহলে 3 দুগুণ 6, 200, তার সাথে 4 গুণ, 4 দুগুণ 8, অর্থাৎ 800 টাকা। এরপরে তাহলে 4টি ছাতার দাম আমরা পেলাম। এখন 2টি চেয়ারের দাম, 2টি চেয়ারের দাম একটি চেয়ারের দাম 600 টাকা, তাহলে 2টি চেয়ারের দাম 2 ইন্টু 600 টাকা সমান 6 দুগুণ 12, অর্থাৎ 1200 টাকা। অতএব 4টি ছাতা ও 2টি চেয়ারের দাম
4টি ছাতা হবে 800 টাকা, আর 2টি চেয়ার হবে 1200 টাকা, সমান 2000 টাকা। পনেরো জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? তাহলে এখানে 3খানা চলরাশি, তাহলে কৃষক সংখ্যা, সময় আর জমির পরিমাণ। তাহলে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো কৃষক সংখ্যা, এটা অবশ্যই জন দিয়ে, তারপরে সময়টা দিনে, আর জমির পরিমাণ। জমির পরিমাণটা বিঘায়। তাহলে কৃষক যখন 25 জন 12 দিন সময়ে 15 বিঘা জমি চাষ করছেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত জমি চাষ করবে? এটা বের করতে হবে। তো এখানে জমির পরিমাণ বের করতে হবে। তাহলে জমির পরিমাণের সাথে সময়ের কেমন সম্পর্ক, জমির পরিমাণের সাথে কৃষক সংখ্যার কেমন সম্পর্ক, সেটা বের করে নিয়ে আমরা দুটো ভগ্নাংশ পাবো, তার সাথে এই 15 গুণ করতে হবে। তাহলে জমির পরিমাণের সাথে কৃষক সংখ্যার সরল সম্পর্ক, কারণ জমির পরিমাণ বাড়লে কৃষক সংখ্যা বাড়লে বেশি জমি চাষ হবে, কৃষক সংখ্যা কমলে কম জমি চাষ হবে। তাহলে জমির পরিমাণের সাথে কৃষক সংখ্যার সরল সম্পর্ক। এখানে কৃষক সংখ্যা বেড়েছে, জমির পরিমাণ বাড়বে। কৃষক সংখ্যা বেড়েছে, তাই জমির পরিমাণ বাড়বে। অতএব ভগ্নাংশটি হলো, তাহলে বড় সংখ্যাটা আগে নেব, ছোট সংখ্যাটা পরে নেব, অর্থাৎ 30/25। আচ্ছা, এবার জমি পরিমাণের সাথে সময়ের সম্পর্ক দেখতে হবে। তাহলে বেশি সময় কাজ করলে বেশি জমি চাষ হবে, কম সময়ে কাজ করলে কম জমি চাষ হবে, অর্থাৎ এটা বাড়লে এটা বাড়ে, এটা কমলে এটা কমে। তাহলে এর সরল সম্পর্ক, তাহলে জমি পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক তাহলে এখানে সময় বেড়েছে, তাই জমির পরিমাণ বাড়বে। জমির পরিমাণ অতএব ভগ্নাংশটি হলো, বড়টা আগে ছোটটা পরে, অর্থাৎ 16/12। তাহলে আমার জমির পরিমাণ বের করতে হবে, অতএব নির্ণয় জমির পরিমাণ। সমান 15 ইন্টু, এটা হবে 30/25 ইন্টু 16/12।
বিঘা। তো 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 দিয়ে কাটলে 5 × 6 = 30, 12 আছে, তাহলে 6 × 2 = 12, 2, এটা হলো 8, 3 × 8 = 24, তাহলে 24 বিঘা। $240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে? তাহলে এই যে 240 মিলিলিটার ডেটল জল আছে, এখানে কতটা ডেটল আছে আর কতটা জল আছে আলাদা করে বের করে নিতে হবে। বের করে নিলে এখন জলের যে পরিমাণ বেরোবে, জলের সাথে আরও 60 মিলিলিটার জল যোগ করব, যোগ করে নতুন করে অনুপাত বের করব। 2/4, তাহলে জল ও ডেটলের অনুপাত, ডেটল জলে জল ও ডেটলের অনুপাত এটা আছে 1:3, 1:3, তাহলে 240 মিলিলিটারে জলের পরিমাণ, মিলিলিটারে জলের পরিমাণ সমান 240 লিখলাম, এটা জল, এটা ডেটল, তাহলে জলের দিকে 1 আছে, 1/1 আর 3 মিলে 4 হয় মিলিলিটার, তাহলে 4 আর কাটলে 4 × 6 = 24, অর্থাৎ 60 হলো, তাহলে 60 × 60 অর্থাৎ 60 মিলিলিটার। ও ডেটলের পরিমাণ সমান 240, তার সাথে গুণ করতে হবে 3/4 মিলিলিটার, 3 × 6 = 18 সমান 180 মিলিলিটার। তাহলে ডেটল জলে জল এবং ডেটল বেরিয়ে গেল। এখন লেখা আছে আরও 60 মিলিলিটার জল মেশানো হচ্ছে, আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ সমান, জলের পরিমাণ প্রথমে ছিল 60 মিলিলিটার, তাহলে আর 60 মিলিলিটার জল মেশালে 60 + 60 মিলিলিটার সমান 120 মিলিলিটার। তাহলে এই দুইয়ের অনুপাত করতে হবে, জল এবং ডেটল। নতুন ডেটল জলে জল = ডেটল সমান, জল আছে 120 আর ডেটল ছিল 180, তাহলে 10 দিয়ে যদি ভাগ করি, এখানে 12:18, আর যদি 6 দিয়ে ভাগ করি, 6 × 2 = 12, 3 × 6 = 18, তাহলে এটা হলো 2:3। 5 আছে 9,000 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন বি পাই এ এর দ্বিগুণ, সি পাই এ ও বি এর মোট টাকার অর্ধেক, কে কত টাকা পাবে? তাহলে এখানে এ এর টাকা যদি আমরা x ধরে নিই, বি হবে 2x আর সি হবে x আর 2x যোগ করে হলো 3x, তার হাফ। তারপরে এই 3 জনের টাকার অনুপাত পাব। মনে করি, আচ্ছা এখানে মনে করি এ পাই সমান x টাকা, তাহলে বি পাই 2x টাকা ও সি পাই এ ও বি এর মোট টাকার
হাফ, তাহলে এ বির মোট টাকা এক্স প্লাস 2x তার হাফ, তাহলে সেটা হলো 3x/2 টাকা। তাহলে এ কমা বি ও সি এর টাকার অনুপাত সমান এ এক্স, বি 2x এবং সি হলো 3x/2। নিচে 2 আছে, এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, তাহলে 1 2 2 1 1 2 এর লসাগু হলো 2, তাহলে এক্সকে 2 দিয়ে গুণ, পরেরটাকে অর্থাৎ 2xকে 2 দিয়ে গুণ, আর 3x/2 তাকেও 2 দিয়ে গুণ করতে হবে। 2 2 কেটে দিলাম, তাহলে পাচ্ছি 2x ইজ টু 2 2 4x ইজ টু 3x, x দিয়ে ভাগ করলে 2:4:3, এটা হলো অনুপাত। মোট টাকা 9000, তাহলে কি কত পাবে সেটা বের করতে হবে। মোট টাকার পরিমাণ 9000 টাকা। এ পাই এই যে 9000 টাকা, এর মধ্যে এর ভাগে 2 আছে, 2 আর 4 6, 6 আর 3 9, তাহলে কি হলো, এর আনুপাতিক ভাগারটা গুণ করলাম মোট টাকার সাথে, কাটাকুটি করলে 1000 হচ্ছে, 2 সাথে গুণ করলে 2000 টাকা, তাহলে এ বেরিয়ে গেল। বি পাই সমান 9000 ইন্টু বি এর ক্ষেত্রে 4/9 হবে, 3টে সংখ্যা যোগ করে 9 আর উপরে 4, 4/9 টাকা, তাহলে কাটাকুটি করলে এখানে 1000, তার সাথে 4 গুণ, তাহলে 4000 টাকা। সি পাই সমান 9000 ইন্টু 3/9 টাকা, 1000, তার সাথে 3 গুণ, তাহলে এটা হলো 3000 টাকা। ছয় আছে দুটি বাড়ির দামের অনুপাত পরিশ্রুতি। দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা, তাহলে প্রথম বাড়ির দাম টাকা, যদি প্রথম বাড়ির দাম 70 লক্ষ টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। তো এখানে যে দুটি বাড়ির দাম আছে, দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে, এখান থেকে প্রথম বাড়ির দাম বের করে নেব, দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে, এখান থেকে প্রথম বাড়ির দাম বের করে নেব এই অনুপাত এর সাহায্যে। তারপরে প্রথম বাড়ির দামের সাথে আরও 700 টাকা, এই 70 লক্ষ টাকা যোগ করে নতুন অনুপাত বের করতে হবে। তাহলে সেই কাজটা করি, এখানে প্রথম বাড়ির দামটা বের করে নিই। প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম, তাহলে এখানে 4/3 বা দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে, তাহলে লিখব প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম আছে 4,20,000 টাকা সমান 4/3। এখান থেকে পাওয়া যাবে, বা প্রথম বাড়ির দাম সমান তাহলে প্রথম বাড়ির দামের কোনাকুনি 3 আছে, তাহলে 3কে নিচে লিখব আর বাকি সংখ্যাগুলো গুণ চিহ্ন দিয়ে উপরে লিখব, 4 লিখব ইন্টু 4,20,000 লিখব। 3 এবং 42 যদি কাটাকুটি করি, 3 14 42, তাহলে 14, তার ডান দিকে 4টে শূন্য, তাহলে 4 14 56, তার ডান দিকে 4টে শূন্য, অর্থাৎ 5,60,000 টাকা। এটা হলো
প্রথম বাড়ির দাম। তাহলে বলা আছে যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হতো তাহলে কত হতো দেখে নিই। 70,000 টাকা বেশি হলে প্রথম বাড়ির দাম হয় সমান 5,60,000 টাকা প্লাস 70,000 টাকা। তাহলে 5,60,000 এবং 70,000 যোগ করতে হবে। তাহলে 4টে করে শূন্য লিখে দিলাম। 7 এবং 6, 7 6 13, 3 হাতে 1, 5 আর 1 6, তাহলে 6 লক্ষ, এখানে হবে 6,30,000 টাকা। তাহলে নতুন অনুপাত সমান প্রথম বাড়ির দাম 6,30,000 টাকা এবং যে দ্বিতীয় বাড়ির দাম সেটা 4,20,000 টাকা। তাহলে 4টে করে শূন্য তুলে দিই বা 10,000 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে 63:42, 21 দিয়ে আমরা ভাগ করতে পারি 63কে আর 42কে দিয়ে। তাহলে 3 21 63 আর 21 2 42, তাহলে দামের অনুপাত হবে 3:2। তাহলে 3 দাগে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে মান নির্ণয় সূচকের সাহায্যে মান নির্ণয়, আর এখন অন্যান্য অঙ্কগুলো আছে। তো যাই হোক পরপর করে ফেলি। এখানে 3-এর 1, 3-এর 1-এ আছে 2 to the power 3 ইন্টু 3 to the power 9 বাই 3 to the power 6 ইন্টু 6 to the power 3। টু টু দি পাওয়ার 3, তারপরে ইন্টু 3 to the power 9 বাই 3 to the power 6 ইন্টু 6কে ভেঙে লিখব 3 ইন্টু 2 পাওয়ারে 3। তাহলে পেলাম সমান 2 কিউব ইন্টু 3 to the power 9 বাই 3 to the power 6 ইন্টু এর পাওয়ারে যেহেতু 3 আছে তাহলে এ বি টু দি পাওয়ার যদি n থাকে আমরা লিখি a to the power n b to the power n, অর্থাৎ nটা এর পাওয়ারে তাহলে এই 3টা এরও পাওয়ারে আবার এরও পাওয়ারে, তাহলে সেক্ষেত্রে হবে 3 to the power 3 ইন্টু 2 to the power 3 সমান 2 to the power 3 ইন্টু 3 to the power 9, নিচে আছে 3 to the power 6, 3 to the power 6, তাহলে 3 to the power 6 প্লাস 3 গুণ করছি যেহেতু গুণের সম্পর্ক পাওয়ার যোগ করে দিলাম ইন্টু 2 to the power 3 সমান 2 to the power 3 ইন্টু 3 to the power 9 আর নিচে 3 to the power 6 আর 3 9 ইন্টু 2 to the power 3 সমান 2 এর পাওয়ারে এখানে 3 আছে নিচেও 3 আছে, তাহলে ভাগ সম্পর্ক, তাহলে পাওয়ার বিয়োগ করব ইন্টু 3 to the power এখানেও 9 এখানেও 9, এখানেও ভাগ সম্পর্ক, তাহলে পাওয়ার বিয়োগ করব, তাহলে হলো 2 to the power 0 ইন্টু 3 to the power 0। আমরা জানি a to the power 0 থাকলে 1 হয়, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার মান 1 হবে, তাহলে এটা লিখব 1 ইন্টু 1 আর এটা ইজ ইকুয়াল টু 1। এরপর 3-এর অথবা, না 3-এর 1-এর অথবা, 3-এর 1-এর অথবাতে আছে এটা 25 to the square ইন্টু 25 to the power 5 বাই 5 to the power 10। এখানে 25 এখানে 25 গুণ করছি, পাওয়ারে আলাদা আছে, তাহলে এখানে লেখা যায় 25 to the power 2 প্লাস 5 আর নিচে 5 to the power 10 সমান 25 to the power 2 আর 5 যোগ করলে হলো 7 আর 5 to the power 10। এখন 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি, তার পাওয়ারে 7 এবং 5কে এখানে যেমন আছে 5 to the power 10 ওই অবস্থাতেই রাখছি, সমান a to the power m to the power n হলে এই দুটো সংখ্যা গুণ হয়ে আমরা লিখি a to the power mn। তাহলে এই দুটো সংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ 5 to the power 7 দুগুণে 14, নিচে হলো 5 to the power 10 ইজ ইকুয়াল টু 5 to the power 14 থেকে 10 বিয়োগ হবে, কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়,
সমান 5 টু দি পাওয়ার 4, আর 5 টু দি পাওয়ার 4 সমান 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25 ইন্টু 5 5 25, আর 25 25 গুণ করলে 625 হয়। 2 আছে, সূচকের সাহায্যে সরল করো। তো 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু a কিউব স্কোয়ার ইন্টু a স্কোয়ার বাই a টু দি পাওয়ার 7, এটা আছে। এর সরল করতে হবে। সমান 6কে ভেঙে লিখব 3 ইন্টু 2 তার পাওয়ারে 4, 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 12, a টু দি পাওয়ার, এই সূত্রটা যদি পাওয়ারে এরকম থাকে তো গুণ করে বসাই আমরা, তাহলে 3 দুগুণে 6 বসাবো, a টু দি পাওয়ার 6 ইন্টু a স্কোয়ার বাই a টু দি পাওয়ার 7 সমান এটা 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু এটা a টু দি পাওয়ার গুণ করছি, পাওয়ার যোগ হবে 6 প্লাস 2 বাই a টু দি পাওয়ার 7 সমান 3 টু দি পাওয়ার 4 এবং 8, তাহলে 4 প্লাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার 4, নিচে 3 টু দি পাওয়ার 12 ইন্টু a টু দি পাওয়ার 6 আর 2 মিলে 8 হয়ে গেল বাই a টু দি পাওয়ার 7। 3 আর 4 এবং 8 মিলে 12, 3 টু দি পাওয়ার 12 ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু a টু দি পাওয়ার 8 মাইনাস 7 সমান, এখানে দাগ দেওয়ার দরকার নেই, তো এখানে সমান লিখি, সমান 3 টু দি পাওয়ার 12 মাইনাস 12, কারণ ভাগ সম্পর্কে পাওয়ার বিয়োগ করতে হয়, 2 টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 1, তাহলে 1 না দিলেও আমরা বুঝে নিই যে সেখানে 1 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 0 হলো ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু a, তাহলে কোনো কিছুর পাওয়ারে, কোনো সংখ্যার পাওয়ারে 0 হলে সেটার মান 1 হয়, 1 ইন্টু, আচ্ছা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু a, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এটা হলো 16a। এসে যোগ নির্ণয় করো, 1 2 3, এখানে 3খানা রাশিমালা দেওয়া আছে, এদের যোগফল নির্ণয় করতে হবে। टू ए स्क्वायर बी प्लस 5b स्क्वायर ए प्लस 7 प्लस 3a स्क्वायर बी माइनस 2b स्क्वायर ए प्लस 6 प्लस 8a स्क्वायर बी माइनस b स्क्वायर ए প্লাস 9, তাহলে সদৃশ পদ বলতে এখানে 1 2 3টে, এই 3খানা সদৃশ পদ, তাহলে প্লাস 2 আর প্লাস 3 হয়ে গেল প্লাস 5 a স্কোয়ার বি, এর পাশে এটা রাখবো প্লাস 8 a স্কোয়ার বি, এরপরে বি স্কোয়ারে একটা, এখানে একটা আর এখানে একটা, তাহলে প্লাস 5 মাইনাস 2, এটা হবে প্লাস, বিয়োগ করলে প্লাস 3 হবে, 3 বি স্কোয়ার এ দিলাম, আর এই বি স্কোয়ারে এর পাশে লিখে দিলাম বি স্কোয়ার এ, তারপরে প্লাস 7, এখানে প্লাস 6, তাহলে 13 হলো প্লাস 13, এর সাথে প্লাস 9, তো সমান এখানে প্লাস 5 প্লাস 8 8 5 13, তাহলে 13 a স্কোয়ার বি, এটা প্লাস 3 মাইনাস 1, তাহলে প্লাস 2 হবে, 2 বি স্কোয়ার এ প্লাস 13 প্লাস 9 প্লাস 22,
এরপরে 4 4-এ আছে দিয়ে ভাগ, এখানে একটা সংখ্যামালা দেওয়া আছে, একে -9 a স্কয়ার বি কিউব দিয়ে ভাগ করতে হবে। -81 a টু দি পাওয়ার 5 বি স্কোয়ার প্লাস 63 a to the power 4 b to the power 4 minus 45 a square b cube, একে ভাগ করতে হবে -9 a square b cube দিয়ে। তো এখানে একটা দুটো তিনখানা পদ আছে, তাহলে -81 a to the power 5 b স্কোয়ার, তার নিচে লিখব -9 a স্কোয়ার বি কিউব, এরপরে প্লাস 63 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, আর নিচে লিখব -9 a স্কোয়ার বি কিউব -45 a স্কোয়ার বি কিউব, তার নিচে লিখব -9 a স্কোয়ার বি কিউব। তাহলে এরপরে দেখো মাইনাস মাইনাস কেটে দিলাম, 9 নং 81, তাহলে এখানে 9 হলো, তো এটা সমান 9 a টু দি পাওয়ার 5 minus 2 আচ্ছা, a টু দি পাওয়ার 5 minus 2 b টু দি পাওয়ার 2 minus 3, এটা হলো প্লাসে মাইনাসে মাইনাস 7 নং 63 7, তাহলে 7 a টু দি পাওয়ার 4 minus 2 আর b টু দি পাওয়ার 4 minus 3 প্লাসে না মাইনাসে প্লাসে না মাইনাসে মাইনাসে প্লাস 5 নং 45 5, তাহলে 5 a টু দি পাওয়ার 2 minus 2 b টু দি পাওয়ার 3 minus 3 সমান 9, এটা 5 থেকে 2 বিয়োগ করলে 3 a কিউব, এটা b টু দি পাওয়ার -1 মাইনাস 7 4 minus 2 অর্থাৎ 2 b টু দি পাওয়ার 1 প্লাস 5 a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 0, তাহলে b টু দি পাওয়ার -1 অর্থাৎ নিচে b হবে 9 a কিউব বাই b, এটা -7 a স্কোয়ার b প্লাস 5 ইন্টু 1 ইন্টু 1, সমান 9 a কিউব বাই b, তারপরে -7 a স্কোয়ার b, তারপরে আছে প্লাস 5 ইন্টু 1 ইন্টু 1, কারণ a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়, তারপরে সমান 9 a কিউব b বাই b -7 a স্কোয়ার b প্লাস 5 1 5, এটা উত্তর হবে। এরপরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকো এবং সমদ্বিখণ্ডিত করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো, আর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.1 ডিগ্রি কোণ আঁকো। অর্থাৎ 105 60 60-এর হাফ করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে 75, আর 22.5 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এটা হলো 4-এর 1 প্রথমে আঁকি। তো এখানে 105 এবং 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করব। এখানে 105 ডিগ্রি কোণ আঁকবো, এখানে 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই যে সরলরেখা, এর নাম দিলাম BC, এর নাম দিলাম YZ। তাহলে 4-এর 1 এখানে করবো, এটা করবো 4-এর 2। তো এখানে প্রথম কি করতে হবে, এখানে
প্রথমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। আচ্ছা, এক কাজ করি, এটা 4-এর 2 করি, এটা 4-এর 1 করি, 1। তাহলে এখানে প্রথম 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকলাম। তো এটা হলো 90 ডিগ্রি কোণ। এখন আমাকে আঁকতে হবে 105 ডিগ্রি কোণ। তাহলে এখান থেকে পর্যন্ত 60, এখান থেকে 30, 60 30 90, এখান থেকে আবার 30। তাহলে এই 30-এর হাফ করলে 15 পাবো। 90 আর 15 মিলে 105 ডিগ্রি হবে। তাহলে এখানে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হবে, এখানে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হবে। তো এটা হলো এক্স ওয়াই জেড। তাহলে কোণ এক্স ওয়াই জেড সমান 105 ডিগ্রি। এরপরে 2 দাগে একটা 60 ডিগ্রি কোণ এনে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, 60 ডিগ্রি কোণ এঁকে। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ আঁকছি। এই কোণটা হলো 60 ডিগ্রি কোণ। এখন একে সমদ্বিখণ্ডিত করতে গেলে, আচ্ছা এর নাম দিলাম এবি, এবিসি। সমদ্বিখণ্ডিত করতে গেলে এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এখানে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। এবিসি ডি। তাহলে কোণ এবিসি সমান 60 ডিগ্রি, এর সমদ্বিখণ্ডক বিডি। আচ্ছা, এরপরে 4-এর 3 এবং 4-এর 4। তাহলে 4-এর 3-এ আছে 75 ডিগ্রি, 4-এর 4-এ আছে 22.5 ডিগ্রি বা 22.12 ডিগ্রি। তাহলে এখানে 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখানে একটা সরলরেখা নিয়ে নিলাম, এখানে একটা সরলরেখাংশ নিয়ে নিলাম। এখানে আঁকবো 75 ডিগ্রি, এখানে আঁকবো 22.12 ডিগ্রি, এটা এঁকেছি 105 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এঁকে তাকে সমান দুভাগে ভাগ করেছি। তো 75 ডিগ্রি আঁকার জন্য আমাদের প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। এরপরে এটা 90, এটা 30, 30কে দুভাগে ভাগ করলে 60 এবং 15 হবে, তাহলে 15 75। তো এই কোণটাকে সমান দুভাগে ভাগ করতে হবে বা সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এ বি সি, কোণ এবিসি সমান 75 ডিগ্রি। আর এই কোণটা কিন্তু নয়, এটার নাম দিলাম ডি। আর এখানে আঁকবো 22.5 ডিগ্রি। তো 22.5 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাকে আগে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে 45 ডিগ্রি পাবো। 45 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে আমরা 22.5 ডিগ্রি পাবো, কারণ 45-এর হাফ 22.5 হয়। এটা হলো 90 ডিগ্রি। একে সমান দুভাগে ভাগ করলে বা সমদ্বিখণ্ডিত করলে এটা হবে। আর এই যে 45 ডিগ্রি পেলাম, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এখানে পি কিউ আর, কোণ পি কিউ আর সমান 22.12 ডিগ্রি। তাহলে
তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।